নমস্কার, আমি আইন বিভাগের ছাত্র আশিস সাটা। আইন সম্পর্কে জানতে ও জানাতে আবার আমরা হাজির হয়েছি একটি নতুন পর্বে। গত পর্বের মতো আবার আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ও অধ্যাপক শ্রী প্রীতম ব্যানার্জি মহাশয়। স্যারকে প্রথমেই জানাই নমস্কার। নমস্কার। শুরু করছি আজকের পর্ব। স্যার, গত পর্বে আমরা তো অ্যাবেটমেন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। তার সাথে আমরা অ্যাবেটার, পানিশমেন্ট অফ অ্যাবেটমেন্ট, অ্যাবেটারের সম্পর্ক, অ্যাবেটারের পানিশমেন্ট সবই নিয়ে আলোচনা করেছিলাম। সেইখান থেকে আমি একটা প্রশ্ন করছি আজকে। যদি আমি কোনো একটা ছেলেকে, রাম নামক কোনো একটা ব্যক্তিকে ইট ছুটতে বলি তার মাথার উপর, কিন্তু ছেলেটি রামকে না মেরে শ্যাম নামক ওপর একজন ব্যক্তিকে যদি ইট ছুড়ল, সেক্ষেত্রে কি আমার কি অ্যাবেটারের ভূমিকায় কি আমি পড়বো কি পড়বো না? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ দেখা গেল যে আমি হয়তো একটা ছেলেকে হাতে একটা ইঁট দিয়েছি বা কোনো লোককে ইঁট দিয়ে, যেটা তুমি বললে যে তুমি বলেছো যে তুমি রামকে সেই ইঁটটা দিয়ে আঘাত করো, কিন্তু সে ভুল করে রামকে না মেরে শ্যামকে মেরে দিয়েছে। তার মানে যে ফলটা, মানে এফেক্টটা হওয়ার কথা আমরা চিন্তা করেছিলাম, আমি চিন্তা করেছিলাম বা করতে বলেছিলাম, সেটা না হয়ে একটা অন্য এফেক্ট হয়ে গেছে, যেটা আমি চাইনি বা যেটা আমি বলিনি। কিন্তু লায়াবিলিটি সেটা কিন্তু আমার ওপর বর্তাবে, অর্থাৎ অ্যাবেটমেন্টের চার্জ কিন্তু আসবে। যদিও আমি চেয়েছিলাম যে ছেলেটা ইঁটটা ছুঁড়ে রামকে আঘাত করুক, কিন্তু রামকে না করে ও শ্যামকে মেরেছে, তার যে এফেক্ট সেটা আমার ওপরেই আসবে। এবং সেটা আমাদের বিএনএস আইনে বলা আছে, সেকশন 51, সেখানে বলা আছে যে লায়াবিলিটি অফ অ্যাবেটার হোয়েন অ্যাক্ট অ্যাবেটেড অ্যান্ড ডিফারেন্ট অ্যাক্ট ডান। তা অর্থাৎ আমি একটা অপরাধে মদত করেছি আর হয়েছে ভিন্ন অপরাধ, তাহলে কি বলছে এখানে, হোয়েন অ্যান অ্যাক্ট ইজ অ্যাবেটেড অ্যান্ড এ ডিফারেন্ট অ্যাক্ট ইজ ডান, দ্য অ্যাবেটেড ইজ লায়াবল ফর দ্য অ্যাক্ট ডান ইন দ্য সেম ম্যানার অ্যান্ড টু দ্য সেম এক্সটেন্ট অ্যাজ ইফ হি হ্যাড ডাইরেক্টলি অ্যাবেটেড ইট। অর্থাৎ আমি একটা অপরাধ করতে বলেছি আর হয়ে গেছে একটা অন্য অপরাধ, সেক্ষেত্রে মনে করা হবে যে আমি যেন ওই অপরাধটাই করতে বলেছি যেটা ঘটে গেছে, অর্থাৎ ওই লায়াবিলিটিটা আমার ওপরেই আসবে। কিন্তু একটা শর্ত আছে, এখানে বলা আছে আইনে, যে প্রোভাইডেড দ্যাট দ্য অ্যাক্ট ডান ওয়াজ এ প্রবাবল কনসিকুয়েন্স অফ অ্যাবেটমেন্ট and was committed under the influence of instigation or with the aid or pursuance of conspiracy which constitute the abatement। অর্থাৎ তবে এটাই শর্ত যে ওই ঘটনাটা একটা প্রবাবল কনসিকুয়েন্স হওয়া চাই, অর্থাৎ যেটা আমি করাতে চেয়েছিলাম আর যেটা ঘটে গেল এটা যেন একটা প্রবাবল কনসিকুয়েন্স, অর্থাৎ সম্ভাবনার মধ্যে যেন পড়ে। যদি এই সম্ভাবনার মধ্যে পড়ে তাহলে এটা অ্যাবেটমেন্টের মধ্যেই যাবে। সুতরাং তুমি যে উদাহরণটা দিলে তাতে দেখা গেল যে ছেলেটা রামকে না মেরে শ্যামকে মেরেছে, তা সেই দায়ভারটা কিন্তু আমার ওপরেই বর্তাবে। আচ্ছা স্যার, আপনি তো প্রবাবল কনসিকুয়েন্সের কথা আলোচনা করলেন। এবার সেই প্রবাবল কনসিকুয়েন্স থেকে আমি একটা কথা বলছি। যদি কোনো আমি একটা ব্যক্তিকে শুধুমাত্র মাথায় আঘাত করতে বললাম, সে মাথায় আঘাত করলো, তার সাথে সাথে তার হাতে একটা সোনার আংটি ছিল, সোনার আংটিটাও চুরি করলো। এবার আঘাত করার দায় তো অবভিয়াসলি আমার উপর আসবে, তার সাথে সাথে যে সোনার আংটিটা চুরি হলো, এই চুরির দায়টাও কি আমার উপর আসবে? হ্যাঁ, এটা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাবেটমেন্টের ব্যাপারে। এই ব্যাপারটাও এই সেকশন 51 যেটা নিয়ে আলোচনা করছি বলে দেওয়া আছে। ওখানে এই প্রবাবল কনসিকুয়েন্স বলতে কি, এটা একটা ওয়ার্ড দিয়ে ওখানে বলা হয়েছে যে ঘটনাটা ঘটানো চাওয়া হয়েছে আর যেটা হয়েছে সেই এফেক্টটা কোনো ডিস্টিংক্ট অফেন্স কিনা। অর্থাৎ কিনা, যদি সেটা একটা ডিস্টিংক্ট অফেন্স হয়, অর্থাৎ একটা বিচ্ছিন্ন ঘটনা যেটার সাথে আমার ওই প্ররোচনা দেয়া কোনো অপরাধ তার সাথে ওর কোনো কানেকশানই নেই, তাহলে সেটা যদি একটা ডিস্টিংক্ট অফেন্স হয়, সেটা কিন্তু এই অ্যাবেটমেন্টের সঙ্গে ডাইরেক্টভাবে তার কোনো লায়াবিলিটি আসবে না। সেই জন্য এখানে প্রবাবল কনসিকুয়েন্সের কথা বলা আছে। অর্থাৎ প্রবাবল কনসিকুয়েন্স আর ডিস্টিংক্ট অফেন্স, এই দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। যেমন তুমি বললে যে আগের যে উদাহরণটা দিলে, যে একে বলা হয়েছে, একটা মানে ছেলেকে বলা হয়েছে রামকে মারার কথা, সে রামকে
না মেরে শ্যামকে মেরেছে, এটা হচ্ছে এখানে একটা প্রবাবল কনসিকোয়েন্স থাকছে যে মারতে গিয়ে ওটা আরেকজনকে করেছে, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণ সেটা আঘাতের সাথেই যুক্ত। কিন্তু দেখা গেল যে তাকে আঘাত করতে বলা হয়েছে, কিন্তু আঘাত করার পর যখন সে দেখা গেল কোনোভাবে সেন্সলেস হয়ে গেছে, তার কাছ থেকে মানি ব্যাগটা নিয়ে কিংবা সোনার আংটিটা খুলে নিয়ে চলে গেছে, এটা কিন্তু আঘাতের সঙ্গে কোনো রকমভাবে কানেক্টেড ঘটনা নয়, অর্থাৎ এটা প্রবাবল কনসিকোয়েন্স নয়, এটা একটা ডিস্টিংক্ট অফেন্স। সুতরাং যে তাকে আঘাত করতে বলেছে সে ওই অফেন্সটা হওয়ার জন্য সেখানে সে অ্যাবেটার হয়ে গেল, অর্থাৎ এখানে সে ওই হার্ট বা গ্রিভাস হার্ট যাই হোক সেই ক্ষেত্রেতে তার এখানে অ্যাবেটমেন্ট আছে। কিন্তু যখন সে জিনিসটা চুরি করে নিয়ে চলে যাচ্ছে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, ডিস্টিংক্ট অফেন্স, এই লায়াবিলিটি কিন্তু তার উপরে বর্তাবে না, অর্থাৎ এটা অ্যাবেটমেন্টের মধ্যে আসবে না। যেমন তুমি যে উদাহরণটা দিলে সেই রকমই একটা উদাহরণের কথা, এক্সাম্পলের কথা এখানে 51-এ বলা আছে, যে এখানে বলা আছে যে এ ইনস্টিগেটস বি টু সেট ফায়ার ইন হাউস অফ অ্যানাদার পার্সন সি, বা এখানে বলা আছে যে এ ইনস্টিগেটস বি টু বার্ন জেডস হাউস, অর্থাৎ এ বিকে প্ররোচিত করছে যাতে সে জেডের যে বাড়িটা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। অ্যান্ড বি ফলোজ দ্য ডাইরেকশন, বিং ইনস্টিগেটেড বি সেট ফায়ার ইন জেডস হাউস, দেখা গেল বাড়িটা দাউ দাউ করে জ্বলে গেল, কিন্তু সেই বাড়িটা যে নষ্ট হয়ে গেল, অর্থাৎ কিনা মিসচিফ হলো, সম্পত্তি নষ্ট হলো, তার দায়ভার তো আসবে, অ্যাবেটমেন্টের অফেন্সও হলো, অ্যাবেটমেন্টেরও চার্জ আসছে এর ওপর, অর্থাৎ বি সে মিসচিফ করেছে, তার শাস্তি তাকে পেতে হবে অফেন্ডার, আর তাকে অ্যাবেট করেছে, মদত দিয়েছে এ, তাহলে ইনস্টিগেট করেছে, তাহলে ও অ্যাবেটমেন্টের চার্জে পড়ছে। কিন্তু দেখা গেল আগুন দিয়ে দেওয়ার পর বি সেই বাড়ির থেকে বেশ কিছু সম্পত্তি, মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে গেল, এটা কিন্তু ওই আগুন দেওয়ার সাথে ডাইরেক্টভাবে কোনো রকম সম্বন্ধ নেই, অর্থাৎ এটা কোনো প্রবাবল কনসিকোয়েন্স নয়, এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা ডিস্টিংক্ট অফেন্স। এটাই আমাদের বিএনএসে উদাহরণ দিয়ে বলা আছে যে এক্ষেত্রে কিন্তু সাজা হবে না। আমি এটা পড়ছি, এখানে বলা আছে এ ইনস্টিগেটস বি টু বার্ন জেডস হাউস, বি সেটস ফায়ার টু দ্য হাউস and at the same time commits theft of property there. A, though guilty of abetting the burning of house, is not guilty of abetting the theft, for the theft was a distinct act and not a probable consequence of the burning. এটা কিন্তু probable consequence না, এটা হচ্ছে একটা distinct act। সেই জন্য আগুন জ্বালার মানে বাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য তার অ্যাবেটমেন্টের চার্জ আসবে, কিন্তু জিনিসপত্র হাতিয়ে পালিয়ে যাওয়ার জন্য এটা যেহেতু একটা ডিস্টিংক্ট অফেন্স, সেই চার্জ তার উপর আসবে না। আচ্ছা স্যার, আমি একটা আপনাকে উদাহরণ দিয়েই বলছি। এ নামক ব্যক্তির হাতে আমি একটা লোডেড গান দিয়ে দিলাম, লোডেড গান দিয়ে বললাম বি নামক একটা ব্যক্তি, সে ব্যাংক থেকে সদ্য বেরিয়েছে, একদম টাকা পয়সা নিয়েই বেরিয়েছে, তার থেকে তার মানি ব্যাগটা স্ন্যাচ করে নিয়ে আসতে। এবার স্ন্যাচ করতে যাওয়ার সময় এর সাথে বি একটা ধস্তাধস্তি তৈরি হয়। সেই ধস্তাধস্তির সময় যদি ইন এনি কেস এর থেকে যদি একটা গান ফায়ার হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি বিয়ের মৃত্যু ঘটে, তখন কি পরিস্থিতি তৈরি হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে দেখা গেল তুমি ইনস্টিগেট করার কথা যে বললে, যে একজন ইনস্টিগেট করলো কাউকে যে যাতে সে মানে টাকা ছিনতাই করে, হাতে একটা লোডেড গান দিয়ে দিয়েছে, তাহলে ছিনতাই করার সময় এই যে ধস্তাধস্তি, কারণ যার থেকে ছিনতাই করছে সেও তো বাধা দেবে নিশ্চয়ই, তো সুতরাং এটা কিন্তু প্রবাবল কনসিকোয়েন্স যে সে রেজিস্ট করবে, আর গানটা লোডেড, তো সুতরাং যে ছিনতাই করবে সেও তখন ওটাকে ফোর্স করতে পারে, সে রিভলভারটা তো নিয়ে গেছে ওটাকে প্রয়োজন হলে ইউজ করবে বলে, তো দেখা গেল সেখানে গুলি চলেছে এবং তাতে যার থেকে অর্থাৎ একজন ভিকটিম সে সাফার করে গেছে, গুলি লেগে গেছে, অর্থাৎ এ বিকে গুলি চালিয়ে দিয়েছে, তাহলে এটা কিন্তু প্রবাবল কনসিকোয়েন্সের মধ্যে পড়া উচিত। এবং এরকমই একটা, এবং সেক্ষেত্রে তার অ্যাবেটমেন্টের সাজা হবে, যদিও সে খুব মানে ইনজিওর করতে বলেন, দেখা গেলো লোকটা মারাই গেছে, গুলিতে মারা গেছে, সে ছিনতাই করতে বলেছিল কিন্তু মেরে ফেলতে বলেনি, কিন্তু ছিনতাই করতে গেলে এটা একটা প্রবাবল কনসিকোয়েন্সের মধ্যে যদি পরিস্থিতি প্রমাণ করে দেয়, মানে ফ্যাকচুয়াল ম্যাট্রিক্স, ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টান্সেস অফ দ্য কেসে যদি এটা এস্টাবলিশ হয়ে যায়, তাহলে কিন্তু তাকে অ্যাবেটমেন্টের সাজা পেতে হবে।
সেক্ষেত্রে এই মানে এক্সটর্শন, রাবারি যাই হোক, বা তার সাথে অ্যাবেটমেন্ট অফ মার্ডার, এইটাও কিন্তু তার মধ্যে পড়বে। এটা উদাহরণ এখানে একটা বলা আছে আমাদের বিএনএসে, যে এ ইনস্টিগেটস বি অ্যান্ড সি টু ব্রেক ইনটু অ্যান inhabited house at midnight for the purpose of robbery and provides them with arms for that purpose. B and C break into the house and being resisted by Z, one of the inmates murdered Z. Here, if that murder was the probable consequence of abatement, A is liable to the punishment provided for murder. অর্থাৎ এখানে A, B আর C কে প্ররোচিত করেছে যে জেডের বাড়িতে ঢুকে ডাকাতি করার জন্য। তো তারা ডাকাতি করেছে, তাই ডাকাতি করতে গেলে জেড বাধা দিয়েছে, গুলি চালিয়েছে বা স্ট্যাপ করেছে, মারা গেছে। তাহলে ডাকাতি যখন করতে যাচ্ছে, এটা আমাকে যদি এটা মোটামুটি পরিস্থিতিতে প্রমাণ হয় যে এটা প্রবাবল কনসিকোয়েন্স, যে মার্ডার সেখানে হতে পারে, তাহলে তার শাস্তি তাকে পেতে হবে। স্যার পরের প্রশ্নেই আসছি। ধরুন আমি এ নামক একটা ব্যক্তিকে বললাম বি নামক ব্যক্তির মাথা ফাটিয়ে দিতে কিংবা হাত পা ভেঙে দিতে। সে আমার কথা মতো বি নামক ব্যক্তির হাত পা ভাঙলো বা মাথা ফাটালো। তারপরে বি নামক ব্যক্তিটা হসপিটালাইজ হলো। হসপিটালাইজ হওয়াকালীন তার ধরুন মৃত্যু ঘটলো। সেই সময় কি এই যে মার্ডারের দায় অ্যাজ এ অ্যাবেটার আমার উপর কি আসবে? যদি কাইন্ডলি একটু বলেন। হ্যাঁ, অর্থাৎ কি না, এখানে যে অ্যাবেট করেছে সে চেয়েছে যাতে একটা ব্যক্তিকে আঘাত করা যায়, কিন্তু দেখা গেল আঘাতটা যাকে করতে বলেছে সে এতটাই গুরুতর আঘাত করে দিয়েছে যে সে মারা গেছে, ভিকটিম মারা গেছে, যেটা কিন্তু অ্যাবেটার চায়নি। অ্যাবেটার চেয়েছিল হয়তো কাউকে শিক্ষা দিতে, যে মাথা ফাটিয়ে দিতে বা হাত পা ভেঙে দিতে, যে কোনো কারণেই হোক, কোনো গ্রাজ ছিল, তার পার্সোনাল গ্রাজ ছিল, কিন্তু সে অতিরিক্ত অ্যাপ্লাই হয়ে যাওয়াতে ভিকটিম শুধু ইনজিওর্ড হয়েছে তাই নয়, ইনজিওর্ড হয়ে তার কিন্তু মৃত্যু হয়ে গেছে, ডেথ হয়ে গেছে। তা সেটা কিন্তু এই বিএনএস আইনের 53 ধারা 53-তে বলা আছে যে ইন্টেনশন ডিফারেন্ট হয়ে গেল। অ্যাবেটারের যা ইন্টেনশন ছিল যে শিক্ষা দিয়ে দেওয়া, আর অফেন্ডার এমন শিক্ষা দিয়েছে যে লোকটা মারা গেছে, যেটা কিন্তু অ্যাবেটারের ইন্টেনশন ছিল না। তাহলে অ্যাবেটারের ইন্টেনশন আর অফেন্ডারের ইন্টেনশন কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। কিন্তু লায়াবিলিটি কিন্তু এক্ষেত্রে অ্যাবেটমেন্টের আসবে, অর্থাৎ যে ইনস্টিগেটস করছে সে কিন্তু অ্যাবেটমেন্ট অফ মার্ডার সেই চার্জেই পড়ে যাবে। অর্থাৎ কিনা এটা আমাদের 53-তে বলে দেওয়া আছে যে লায়াবিলিটি অফ অ্যাবেটার ফর অ্যান এফেক্ট কস্ট বাই অ্যাক্ট অ্যাবেটেড ডিফারেন্ট ফ্রম দ্যাট ইন্টেন্ডেড বাই অ্যাবেটার। অর্থাৎ অ্যাবেটার যেটা চেয়েছে আর অফেন্ডার যেটা করেছে, উদ্দেশ্য আলাদা হয়ে গেলেও তার কিন্তু দায়ভার কিন্তু তার উপর আসবে। এখানে বলা আছে যে অ্যাবেটার ইজ লায়াবল ফর দ্য এফেক্ট কস্ট ইন দ্য সেম ম্যানার অ্যান্ড টু দ্য সেম এক্সটেন্ট অ্যাজ ইফ হি হ্যাড অ্যাবেটেড দ্য অ্যাক্ট উইথ ইন্টেনশন অফ কজিং দ্যাট এফেক্ট প্রোভাইডেড হি নিউ দ্যাট দ্য অ্যাক্ট অ্যাবেটেড ওয়াজ লাইকলি টু কজ দ্য এফেক্ট। অর্থাৎ যদি এটা একটাই শর্ত আছে, যদি সেটা মনে হয় যে তার এটা জানা উচিত ছিল, সে জানতো যে এই পরিণতি হতে পারে, অর্থাৎ এই রকম পরিণতি হতে পারে, এটা যদি তাই জানতো বা গেস করা উচিত ছিল, পারতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার লায়াবিলিটি বর্তাবে। চলে আসে এই পর্বের শেষ প্রশ্নে। স্যার সেকশন 51 অফ বিএনএস অ্যান্ড সেকশন 53 অফ বিএনএস এর মধ্যে আমরা অনেক সিমিলারিটি তো দেখতে পাচ্ছি। যদি একটু দর্শকদের জন্য এদের এই দুটো সেকশনের মধ্যে পার্থক্য একটু বল। হ্যাঁ, সেকশন 51 এবং 53 অ্যাপারেন্টলি দুটো একই রকম বিষয়বস্তু। 51 এবং 53-র মধ্যে ডিফারেন্স খুব একটা কিছু নেই, শুধু একটা ছোট্ট ডিফারেন্স আছে। 51 সেকশনটা, ওখানে যে অফেন্স মানে অ্যাক্ট, ক্রিমিনাল অ্যাক্ট, এইটাকে দুটোকে আলাদা করা হয়েছে। যেমন এক্সাম্পল হচ্ছে যে হয়তো এ ইনস্টিগেট করছে বিকে যে তুমি জেডের হাউসটা, বাড়িটাতে আগুন লাগিয়ে দাও। তো সে আগুন লাগিয়ে দিয়েছে, দেওয়ার পর সে চুরি করে নিয়ে চলে গেছে। তাহলে আগুন লাগালো, যেমন একটা ক্রিমিনাল মিসচিফ।
আর জিনিস নিয়ে গেল, এটা হচ্ছে থেফট। দুটো অফেন্স আলাদা রকমের। বা দেখা গেল ডাকাতি করতে বলেছে, ডাকাতি করতে গিয়ে খুন করে ফেলেছে, এটা আলাদা রকমের অফেন্স হলো। কিন্তু এটা সেকশন 51। আর 53 যেটা, এখানে কিন্তু কাজটা ওই একই কাজ হয়েছে, খালি ইন্টেনশনটা আলাদা। অর্থাৎ ওখানে আগেরটাতে মিসডিড মানে অফেন্সটাকে আলাদা করা হয়েছে, আর 53-তে অফেন্ডারের ইন্টেনশন আর অ্যাবেটারের ইন্টেনশন অর্থাৎ উদ্দেশ্যটাকে আলাদা করে দেখানো হয়েছে। অর্থাৎ এ প্ররোচিত করেছে বিকে যাতে সে বি সিকে মেরে মাথা ফাটিয়ে দেয়, যেটা তুমি বলেছিলে। কিন্তু দেখা গেল সে শুধু মেরে মাথা ফাটায়নি, এমন জোরে মেরেছে যে পরবর্তী ক্ষেত্রে ভিকটিম মারা গেছে। তাহলে ওই গ্রিভাস হার্টটাই করেছে, কিন্তু এফেক্টটা আরও সিরিয়াস হয়ে গেল। কিন্তু অফেন্সটা যে পুরোপুরি ভিন্ন, ডিস্টিংক্ট, সেটা কিন্তু এখানে আসছে না। এখানে ইন্টেনশনটা আলাদা, একটা উদ্দেশ্যে করতে বলেছে, করেছে, সেটা আরও ফার্দার ডেভেলপ করে গেছে। এই একটা ছোট্ট ডিফারেন্স আছে। আদারওয়াইজ দুটো সেকশন তার বিষয়বস্তু মোটামুটি সিমিলারই, আলাদা কিছু নয়। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও আইনের পর্বে আমরা নতুন কিছু নিয়ে, নতুন বিষয় নিয়ে আবারও হাজির হব। নমস্কার। নমস্কার।